চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ১৩টি প্রশ্নের আজকের অতিথির নাম মিরাজুল ইসলাম সৈকত। বাংলাদেশের খুবই বিখ্যাত একটি চেইন রেস্টুরেন্ট বাফেট লাউঞ্জের ওনার, নাম্বার 1 পজিশনে আছে রেস্টুরেন্ট জগতে। জি, এই নাম্বার 1টা আপনি কিভাবে চিহ্নিত করলেন বা কে আপনাকে স্বীকৃতি দিল? দেখুন বাংলাদেশে বাফেট লাউঞ্জ নাম্বার 1 আমি বলছি যে আমরা 1 নম্বরে এসেছি। ওয়ান্স আপন এ টাইম আমরা পিছনের সারিতে ছিলাম, বাট এটা ডিপেন্ড করে হলো যে আপনার রেস্টুরেন্ট কতগুলো ইউনিট ঢাকায় চলমান আছে এবং পপুলারিটি কেমন এবং বিজনেস কেমন, পরিসর কেমন, সব কিছু বিবেচনায়। তো আমি বিশ্বাস করি বাফেট লাউঞ্জ একে আছে এই জন্য যে আমার সবথেকে বেশি আউটলেট আছে ঢাকাতে 6টা, যেটা একক মালিকানায় আমরাই সর্বোচ্চ। সেজন্য আমি ক্লেম করছি যে আমরা 1 নম্বরে আছি। আপনি লন্ডন থেকে লেখাপড়া করেছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। বিজনেস নিয়ে লেখাপড়া লন্ডন থেকে করে এসে দেশে ব্যবসা খুললেন 2016 সালে, সেটা রেস্টুরেন্ট। জি, কিন্তু রেস্টুরেন্ট ব্যবসার কোনো অভিজ্ঞতা বা লেখাপড়া তো আপনার ছিল না। না, তো আপনি এই রেস্টুরেন্টের প্রতি আগ্রহটা কেন শুরু হলো? বেসিক্যালি 2016-এ যখন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমি দেশে চলে আসি, এর আগে ওই লন্ডনে আমি 5 বছর ছিলাম। এই 5 বছর আমি ওখানে রেস্টুরেন্টেই কাজ করেছি। তো সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স তো হয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি ইউকের, বিভিন্ন জায়গায় কাজ করেছি। ওখান থেকে ইন্সপাইরেশন পেয়েছি, বাংলাদেশে এসে ওপেন করেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাংলাদেশের রেস্টুরেন্টের টিকে থাকা নির্ভর করে শেফের উপরে এবং পারচেজের উপরে, যে ব্যক্তি বাজার করে তার উপরে এবং যে মূল রান্না করেন। এই দুটি লোকই রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সাথে বিট্রে করে বেশিরভাগ ক্ষেত্রে, যে কারণে রেস্টুরেন্টগুলো হারিয়ে যায়। এই দুটি সেক্টর আপনার কাছে কি আমার প্রশ্নের মতো কঠিন মনে হয়, বা আপনি কিভাবে তা ম্যানেজ করেন? দেখুন একটা সময় খুব কঠিন ছিল যখন আমি শুরু করেছি, অনেক সাফারিং ছিল, বাট এখন ওইটা আর নাই। কারণ হলো আমি আসলে এই ইন্ডাস্ট্রিতে যেহেতু আমাকে সবাই চিনে, তো শেফরা আমার কাছে আসে, তো আমি চুজ করতে পারি যে আসলে কে ভালো কে মন্দ। এবং মার্কেটে সবার সম্পর্কে, যেহেতু ইন্ডাস্ট্রি খুব বেশি বড় না, তো আমি জানি যে আসলে কোন শেফ ভালো, কে কার হাত ভালো, আমরা যেটা একদম বাংলা ভাষায় বলি হাত ভালো কার। তো ওই রকম অনেক শেফ আসে, তো তাদের থেকে আমি চুজ করে নেই যে কে আমার কোম্পানির জন্য বেটার হবে। আর পারচেসের যে ব্যাপারটা, পারচেসে আমাদের স্টোর আছে, তো আমি নিজে পারচেসের সাথে সম্পৃক্ত, নিজে পারচেস করি। আমরা দেখি আপনি তো বিদেশ থেকে এবং সবচেয়ে সভ্য দেশ থেকে লেখাপড়া করে আসা এবং কাজ করে আসা লোক, আমরা গুণগত মান নিয়ে প্রশ্ন তুলি। কিচেনের একটা রেস্টুরেন্টের বাইরে যাই থাকুক, মানুষের জন্য বসার যতই জমকালো আয়োজন থাকুক, কিচেনের অবস্থা অনেক সময় অনেক শোচনীয় থাকে। কিচেন হাইজেনিক থাকাটা খুব জরুরি, যে রাঁধে তাদেরও হাইজেনিক থাকা খুব জরুরি, কিন্তু ওই জায়গাটায় একটা অবহেলা দেখা যায়। সেক্ষেত্রে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এই মানুষকে যখন খাওয়ান তখন ওই ব্যাপারটা মাথায় রাখেন কিনা? অবশ্যই রাখি, অবশ্যই রাখি, এবং আমরা আসলে কিচেনে বেশ বড় একটা অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করি এবং ফুড অ্যান্ড হাইজিন যাতে মেনটেন হয় সেটা আমরা নিয়মিত মনিটর করি। এবং আমার যে রেস্টুরেন্টগুলো আছে এখানে ফুড অ্যান্ড হাইজিন মেনটেন করার জন্য, মনিটর করার জন্য ম্যানেজার নিয়োগ করা হয়েছে। তো সে প্রত্যেক দিনই কিচেন মেনটেন করে, চেক করে এবং আমাকে ছবি তুলে পাঠায় যে স্যার এই অবস্থায় আছে কিচেন। এবং প্রত্যেক শেফের আন্ডারে যে অনেক মানুষ কাজ করে, তো এক একটা কিচেনে দেখা যায় যে আমার কিচেনে 35 জন 40 জন এমপ্লয়ি আছে। তো আমরা ওদের হ্যান্ড গ্লাভস হতে শুরু করে কিচেনের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ইউজ করার ওগুলা, তারপরে যে ড্রেস আপ আছে সেগুলা একদম কঠোর হস্তে আমরা এটা মেনটেন করি। বাফেট লাউঞ্জ, এখানে তো আমরা বাফেট কথাটার সাথে পরিচিত যে অনেক আইটেম, শত আইটেম থাকে। জি, সেখান থেকে মানুষ যা খুশি খায় এবং একটা নির্দিষ্ট পরিমাণ বিল তাকে দিতে হয়। অভিযোগ থাকে যে এই আইটেমগুলোর অনেকটাই বেঁচে যায়, সবসময় তো আর সব খাওয়া হয়ে যায় না। তো পরদিন ওই বেঁচে যাওয়া জিনিসগুলোকে আবার রিফর্ম করে নতুন মিশিয়ে আবার মানুষের সামনে হাজির করা হয়। এটা একটা আমাদের কমন প্রবলেম, কারণ আমাদের কস্ট ঠিকঠাক রাখার জন্য এবং ব্যবসাটা করার জন্য
এই প্রক্রিয়ায় অনেকেই যায়। আপনি কি তার ব্যতিক্রম কিছু নাকি আপনিও সেম? দেখুন, এটা অনেকে করে না সেটা আমি বলবো না, বাট কোনো ভালো রেস্টুরেন্ট লাইক আমরা বাফেট লাউঞ্জ এখন টপে আসছি, তো এরকম চিটিং যদি আমরা করতাম তাহলে আসলে 1 নাম্বার হতে পারতাম না। তাহলে ওই খাবারগুলো আপনারা কি করেন? আমাদের আসলে আমরা যেহেতু অভিজ্ঞ এই লাইনে, তো আমরা জানি আসলে কতটুকু খাবার দিতে হবে। লাইক 100 কাস্টমার আসলো, 100 কাস্টমারের জন্য কতটুকু খাবার আমি আমার খাবারের যে ডিশ ওখানে সার্ভ করব এবং কতটা কনজাম্পশন করতে পারবে সেটারও অভিজ্ঞতা আমাদের আছে। টু বি অনেস্ট, যেহেতু আমাদের রেস্টুরেন্ট অনেক পপুলার এবং অনেক গেস্ট থাকে আমাদের রেস্টুরেন্টে, তো আমাদের খাবারগুলো শেষ হয়ে যায়। যদি শেষ না হয় সেটা আমরা মানে ফেলে দেই, ডিরেক্টলি ফেলে দেই। আর আপনার টার্গেট কাস্টমার বলে কি কিছু আছে, যে কোন এলাকার কোন রেস্টুরেন্টের কোন ধরনের পিপলকে আপনারা টার্গেট করেন? এটা নিয়ে কোনো লেখাপড়া বা অ্যানালাইসিস কি রেস্টুরেন্ট জি, করার আগে করতে হয়? অবশ্যই অ্যানালাইসিস আছে। দেখেন, বাফেট লাউঞ্জ হলো সবথেকে কম টাকায় সবথেকে ভালো খাবার সার্ভ করে বাংলাদেশে। তো আমাদের কোনো অবস্থাতেই যে একদম টপ ক্লাস গেস্ট আমরা টার্গেটে রাখি না। আমাদের হলো মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস পিপল নিয়ে আমরা কাজ করি। এক কথায় আমজনতা নিয়ে কাজ করি, যারা আমাদের এই 700-800 টাকায় বাফেট অ্যাফোর্ড করতে পারবে। তো ওই অনুযায়ী আমাদের আসলে 700 খাবারগুলো বা প্রিপারেশন 800 করা। টাকায় আপনারা উল্লেখযোগ্য কি কি আইটেম রাখেন বাফেটে? আমাদের যেমন ফিশের আইটেম আছে, লাইভ ফিশ বারবিকিউ, লাইভ কাবাব আছে, তারপরে থাই, চাইনিজ, ইন্ডিয়ান অনেক খাবার আছে আসলে। কস্ট কিভাবে আপনি মিনিমাইজ করেন 800 টাকায়? এটাও তো প্রশ্ন, কারণ 1200, 1300 বা 1500 টাকার যেই বাফেটগুলো আছে রেগুলার, তারাই হিমশিম খাচ্ছে, বলে যে এখন কস্টিং করা কঠিন কারণ দাম এত বৃদ্ধি পেয়েছে। সেখানে আপনি 700-800 টাকায় কিভাবে এত আইটেম দেন? আসলে এই 700-800 টাকায় আইটেম দেওয়ার বাফেটই কিন্তু বাংলাদেশে বেশি। এবং আমরা যেহেতু বাজার আমি নিজের হাতে করি এবং কন্ট্রোলটা সম্পূর্ণ আমার হাতে থাকে, তো সেক্ষেত্রে এখান থেকে বড় একটা সেভ আমি করতে পারি অ্যাকর্ডিং টু মাই বেস্ট বিলিভ। তো এটা একটা রিজন। আর দ্বিতীয়ত হইল, আমরা 700 বা 800 টাকায় যেই খাবারটা অ্যাফোর্ড করতে পারি সেই খাবারটাই আমরা পরিবেশন করি। থার্ড হলো, আমাদের কাস্টমার যেহেতু বেশি, আমাদের কাস্টমারের রাশ বেশি, তো বেশি যখন কাস্টমার হয় তখন আসলে একটা প্রফিট বের হয়ে যায়। তো আরেকটা কথা হলো, আমরা আসলে গতানুগতিক যে বাফেট লাইক ফাইভ স্টার যে বাফেট বা 5 স্টার হোটেলের বা বেশি টাকার ওরা যে প্রফিটটা করে, আমরা ওই রকমের প্রফিট আসলে করি না। আমাদের প্রফিট মার্জিন আসলে অনেক কম। রেস্টুরেন্ট ব্যবসার ক্ষেত্রে আমরা জানি যে 1/3 খরচ হয় আর 2/3 লাভ থাকে। তারপরে আমরা শুনলাম যে না, 50% সব কিছু মিলিয়ে খরচ হয় আর 50%ই লাভ থাকে। এটা কি সত্য ঘটনা? এখন কি সিনারিওটা একই? আসলে বাংলাদেশে যে রেস্টুরেন্টগুলো আছে, এটা হলো বাফেট রেস্টুরেন্ট একটা প্রকার, আর অন্যটা হলো আলাকার্ট বলি আমরা। তো আলাকার্টে হয়তো সম্ভব, কিন্তু বাফেটে আসলে কস্টিংটা আমাদের মতো বাফেট যারা কম টাকার বাফেট, এখানে আসলে মোর দ্যান 80% ফুড কস্টিং হয়ে যায়। 80% ফুড কস্টিং হয়ে যায়, তারপর এমপ্লয়ি কস্টিং আছে। এমপ্লয়ি কস্টিং আছে, ওই যে 20% থাকে ওখান থেকে আসলে এমপ্লয়ি কস্টিং, রেন্ট, মার্কেটিং, মানে অল ইনক্লুসিভ, মানে এই সবগুলা কস্ট এখান থেকে যায়। আসলে 70-80%-এর উপরে কস্টিং হয়ে যায়। জি। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সাথে ভ্যাট ট্যাক্সের একটা কেমন যেন ইঁদুর বিড়াল সম্পর্ক। ভ্যাট বা ট্যাক্সের লোকরা মনে করে এখানে প্রচুর ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, যে কারণে ওরা সবসময় অটোমেশন বা মেশিন পদ্ধতির সব কিছু চায় যে এখানে থাকবে, বিল থেকে শুরু করে সব। স্বচ্ছ ট্যাক্স ভ্যাট দেবার ব্যাপারে আগ্রহটা রেস্টুরেন্ট ওনারদের কেমন, বা এর বিকল্প আসলে ট্যাক্স বা ভ্যাট থেকে বাঁচার কি পথ আছে? কোনো পথ থাকলে সেটাও বলেন। আসলে ভ্যাট ট্যাক্স থেকে বাঁচার কোনো অপশন আসলে বাংলাদেশে নেই। দেখেন, একটা সময় 15% ভ্যাট ছিল, এখন আমি প্রফিটই করি 20%, ওখান থেকে যদি 15% ভ্যাট দিয়ে দেই তাহলে তো আমার কিছুই থাকে না। তো এখন কথা হলো, এরপরে আমাদের যে রেস্তোরাঁ মালিক সমিতি আছে, তো ওখানে ভয়েস রেইজ হয়েছে, গভর্নমেন্ট এটা 5% করে দিয়েছে। রেস্টুরেন্টে ডিসকাউন্ট দেবার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে যে আপনি আসলে কতটুক ডিসকাউন্ট দিতে পারেন ইথিক্যালি, এবং বলে যে ডিসকাউন্ট নামে দেয়, খরচটা দামটা আগেই বাড়িয়ে রাখে, প্রচারণার কায়দা হিসেবে ডিসকাউন্টটা
শো করে। আসলে এই ডিসকাউন্টের বিষয়টা কি, মানে ওয়াই ডিসকাউন্ট? আমার রেট এতই আমি বিক্রি করব। ডিসকাউন্ট কাদের জন্য? সবার জন্যই? আসলে ইটস এ মার্কেটিং পলিসি। তো আপনি পলিসিতে যে যত আগায় থাকবেন আপনার বিজনেস তত ভালো হবে। বাট আমরা যারা বাফেটের ব্যবসা করি, মানে অল্প টাকায় যারা বেশি খাবার খাওয়াই, মানসম্মত খাবার খাওয়াই, এখানে আসলে ডিসকাউন্ট দেওয়ার খুব একটা অপশন থাকে না আমাদের হাতে, কারণ আমরা প্রফিটই করি খুব কম। কিন্তু আলাকার রেস্টুরেন্টগুলোতে ডিসকাউন্টের সিস্টেম আছে শুধুমাত্র তাদের কাস্টমারকে আকৃষ্ট করার জন্য। রেস্টুরেন্ট ব্যবসা যারা করে তাদের শত্রু রেস্টুরেন্ট ব্যবসায়ীরাই, এ কথা আমরা শুনি। এটা কি সত্য নাকি আংশিক সত্য? অ্যাকর্ডিং টু মি এটা সত্য। তো আপনার বাফেট লাউঞ্জ কোথায় কোথায় অবস্থিত? আমাদের এখন 5টা শাখা রানিং আছে, একটা শাখার কাজ চলতেছে। এখন আছে হলো ধানমন্ডি, সাভার, মিরপুর 2 নাম্বার, মিরপুর 12 নাম্বার, আর আছে হলো উত্তরা। এই যে ধরেন মিরপুর, এটার গেস্ট স্ট্যান্ডার্ড এক ধরনের, উত্তরার আরেক ধরনের, সাভারের আরেক ধরনের। কস্টিং কি সবার জন্য একরকম? না, কস্টিং আসলে টু বি অনেস্ট যে সাভারে কস্টিং সব থেকে বেশি হয়, ধানমন্ডিতে কস্টিং কম হয়, কারণ পিপলের স্ট্যান্ডার্ড এক এক জায়গায় এক এক রকমের। তো খাবার যে কনজাম্পশন ওটাও ডিপেন্ড করে স্থান, কাল, পাত্র ভেদে। তো সেক্ষেত্রে এক এক জায়গার কস্টিং এক এক রকম। থ্যাংক ইউ ভেরি মাচ। এই রেস্টুরেন্ট ব্যবসার কিছু গুমর কথা, আপনার কিছু এক্সপিরিয়েন্স চ্যানেলের দর্শকের কাছে শেয়ার করেন, যা শুনলে পরে অনেকেই রেস্টুরেন্ট দিতে উদ্বুদ্ধ হবে, অনেক উদ্যোক্তা তৈরি হবে আপনার মতো। আমি বলতে চাই যে যারা উদ্যোক্তা হতে চান এই রেস্টুরেন্টের ব্যবসায়, প্রথমত আপনি এই খাবার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, তারপরে কস্টিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তারপর মার্কেট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সব কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে, স্পেশালি রেস্টুরেন্টের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স আরে আইসেন না, আমাদের এই ইন্ডাস্ট্রিতে মোর দ্যান 90% আসে ইনএক্সপিরিয়েন্স, যারা এসে তাদের সর্বোচ্চ হারায়। আমি রিকোয়েস্ট করব আপনারা আগে জানেন, বুঝেন, এক্সপিরিয়েন্সড হন, দেন এই ব্যবসায় আসেন। আপনাদের জন্য বাংলাদেশের যে মার্কেট আছে সেটা খুব অনেক বড়, তো আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ। ওকে, ডান। আমি তো রেস্টুরেন্ট করে সর্বস্ব হারাইছি। চেন্নাই এক্সপ্রেস আমার রেস্টুরেন্ট ছিল।